ট্রেনে 12369 কুম্ভ এক্সপ্রেস 1 ঘন্টা 45 মিনিট লেট। হাওড়া থেকে যে ট্রেন ছাড়ার কথা ছিল 1টার সময়, 2:45 মিনিটে ছাড়লো। প্রচণ্ড গরম, অন্তত এসিতে এসে একটু ঠান্ডা হয়েছে। 13 দিনের লম্বা ট্যুরে বেরিয়েছি। যাচ্ছি কেদার ট্রেক করতে। মানে কেদার মানে হচ্ছে সবার কাছে পরিচিত সেই চিরাচরিত প্রথম কেদার নয়, কারণ 2017 সালে গ্রুপের কেদারনাথ তুঙ্গনাথ ট্রেক করা হয়ে গেছিল। এইবার যাচ্ছি কল্পেশ্বর হয়ে রুদ্রনাথ ট্রেক করতে। 13 দিনের সম্পূর্ণ প্রোগ্রাম, সাথে থাকুন। পুরো যাত্রাপথ, কোথায় থাকছি, কিভাবে ট্রেক করছি, এই পুরোটাই এবারের ভিডিওতে সিরিজ হিসাবে একের পর এক আসবে, সাথে থাকুন। আপাতত না দুপুরের খাওয়া দাওয়ার পালা চলছে। দুপুরের খাওয়া রান্নার দায়িত্ব ছিলাম আমি, আর কি খাওয়া হবে। তো ওদিকে দিদি ডিস্ট্রিবিউট করে দিচ্ছে, ওদিকে জয়দীপদা খাচ্ছে, আর আমাদের তিন্নিবাবু এখানে রয়েছে। হ্যাঁ, দুপুরের খাওয়ার হচ্ছে আজকে ভাত এনেছি, ডাল এনেছি, আচ্ছা আলু ভাজা আছে, আর কাতলা মাছ আর চিংড়ি মাছ আলু দিয়ে একটা কষা কষা টাইপের, বেশ ঝাল টাইপের সেটা বানিয়েছে। আচ্ছা, রাতের খাবার দিদি এনেছে। তো এখন আসলে লম্বা ট্রেক পথ তো, প্রায় 26-27-28 ঘন্টার রাস্তা। পিকনিকের মুডে যাওয়া যায়। কুম্ভ তো এই 8 মাস আগেই এই কুম্ভতেই গেছি, কুম্ভতেই ফিরেছি। সেই ডেস্টিনেশন ছিল দেরাদুন। আমার এই দেরাদুন যাচ্ছি, দিয়ে নিয়ে আর কিছু করার নেই, একটা ট্রেনে সবাই মিলে ঘুম দেব। রাত 10টা বাজে। এই দিদি মুরগির মাংস পরোটা করে এনেছে, আর সাথে আলুর দম। সেই দিয়ে আপাতত রাতের খাওয়া দাওয়া চলছে। ট্রেন লেটই চলছে, প্রায় ঘন্টা 2-2.5 ঘন্টা। আর কিছুক্ষণের মধ্যে পাটনা ঢুকবে। আপাতত খাওয়া দাওয়া করা হচ্ছে। খাওয়া দাওয়া করে একটা জবরদস্ত একটা টানা ঘুম দেবো সময় মিলে। কালকে সকালে যেখানে ঘুম ভাঙবে সেখানে আবার দেখা হচ্ছে। বাঙালির শেষ পাতের মিষ্টি দিদি এনেছে, দারুণ। কুম্ভ এক্সপ্রেসের কি অবস্থা? সব কিছু ঠিক হবে, এখানে কিছু ঠিক হবে না। পাটনা থেকে আপাতত আড়াই এসে দাঁড়িয়েছি। মিনিট 5 হলো আমরা হরিদ্বার থেকে আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে এসেছি। আপাতত দাঁড়িয়ে আছি মতিচুর বলে একটা স্টেশন। খুব সুন্দর একটা প্রান্তিক স্টেশন। জাস্ট হরিদ্বার শহর থেকে বেরোবার পরেই স্টেশনটা পড়ে। দারুণ একটা যাত্রাপথ হরিদ্বার থেকে দেরাদুন। ঘন্টা দেড়েকের মধ্যে আমার দেরাদুনে পৌঁছে যাওয়ার কথা। এটা কিন্তু রিজার্ভ ফরেস্ট ন্যাশনাল পার্ক। এইটা টাইগার আছে। এই যে এটা হচ্ছে রাজাজি ন্যাশনাল পার্ক। হ্যাঁ, 2 তারিখ, এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6:30। আমরা এসে পৌঁছালাম দেরাদুন স্টেশনে। লট বর সব পিছনে বাঁধা হচ্ছে। আমরা যাবো এবারে হোটেল সঙ্গমে, গিয়ে একটু ফ্রেশ হব। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে কালকে আমাদের ভোরবেলায় বাস। নেক্সট দেখা হচ্ছে আবার পরে। এসে গেলাম হোটেল সঙ্গমে। ঢুকেই বাঁদিকে রিসেপশন, ত্যাগী রোডে হোটেল রুম নাম্বার 405 আর 408, এই দুটো ঘর আমাদের দিয়েছে। এই হচ্ছে রুম টুর একটু ছোট করে দিয়ে দিই। এই হচ্ছে আমাদের ঘর। হ্যাঁ, আর একটা বড় সাইজের একটা বেড দিয়েছে, ছেলে উঠেই লন্ডভন্ড করে দিয়েছে। আচ্ছা, এখানে একটা টেবিল দিয়েছে, ওই একটা বেড সাইড টেবিল রয়েছে ছোট, এসি রয়েছে। বদমাইশি তো যাবে না। আর দরজার পিছনে এরকম জামাপত্র ঝুলাবার জন্য রয়েছে। আচ্ছা, একটা বড় সাইজের টিভি রাখা রয়েছে।
আর আয়না, আর এই হচ্ছে বাথরুম। বাথরুমে একটা বড় সাইজের একটা বেসিন দিয়েছে ওরা, এই একটা আয়না রয়েছে, ক্যাসলিক কমোড, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, যেটা সবচাইতে বেশি প্রয়োজন। এক্সস্ট ফ্যান রাখা রয়েছে আর গিজার, যেটা খুব প্রয়োজন আর কি। দেরাদুনের মধ্যে কালকে ভোরবেলা বেরোবার আছে, গিজারে গরম জলে স্নান করে বেরোবো। রুম পছন্দ হলো, ১,৫০০ টাকা ভাড়া। হ্যাঁ, এই তো দাম তো মোটামুটি সেই অনুযায়ী ঠিকই আছে, তবে পুরোটাই মনে হচ্ছে ভেজ, পুরোটাই ভেজ, নন ভেজ কিছু দেখছি না। আচ্ছা, ওটা দিকে দেখি, বললেন মেইন কোর্স নন ভেজ, হ্যাঁ নন ভেজ রয়েছে তো, দারুণ, সবই তো রয়েছে, বাটার চিকেন, কড়াই চিকেন দিয়ে দিলাম, দামগুলোও দেখে নিতে পারবেন। আমার তো পছন্দ হয়েছে। দেরাদুন স্টেশন থেকে জাস্ট 200 মিটারের মধ্যে ১,৫০০ টাকায় এসি রুম, ভালো কিন্তু প্রচণ্ড নয়েজ। হ্যাঁ, একদম দাঁড়িয়ে আছি স্টেশনের পাশেই, একটা খেতে এসছি, দারুণ একটা আইটেম এখানে বিক্রি হয়, দেখাচ্ছি। দেখুন কি লেখা রয়েছে, মাছি পকোড়া আর মুরগা ফ্রাই, মানে মাছের পকোড়া আর মুরগি ভাজা বাংলায় করলে দাঁড়াতো। সিং সাহেবের এই একটা ছোট্ট ঠেলা দোকান আছে, দেরাদুন স্টেশন থেকে বেরিয়েই প্রিন্স চকের দিকে ডান হাতে একটুখানি আসলেই সিং সাহেবের এই দোকানটা রয়েছে। গত বছর সন্ধ্যাবেলায় অ্যাক্সিডেন্টালি ওনার দোকানে এসে পৌঁছেছিলাম খাবো বলে, দুরন্ত খেয়েছিলাম আমি, শ্বেতা আর ছেলে মিলে। এই অক্টোবর মাসে যখন এসছিলাম তখন ওনার সাথে আলাপ হয়, পরিচয় হয়, তো ওনার কাছ থেকে খাই। আমি দিদিদেরকেও নিয়ে এসেছি। এখন এই যে বড় বড় মাছের ফিলেগুলো রয়েছে, এই ফিলেগুলো ফ্রাই হয়, এই সমস্ত আইটেম রয়েছে, আর ওইখানে উনি ফ্রাই করছেন, আমরা খাবো। অলরেডি স্টার্টও হয়েছে। দাদা তিন্নি ডিমের পকোড়া খেয়েছে, টংলোও খেয়েছে, এখন আমাদের ওই মাছ ভাজা উনি তৈরি করছেন। এই যে এইখানে মাছের ফ্রাই তৈরি হচ্ছে, দুরন্ত খেতে। সিং যে ফোন নাম্বারটা ওনার দিয়ে দেবো, একদম স্টেশনের পাশেই, হিডেন জেম বলা যেতে পারে। সবচেয়ে এই ধরনের খাবার এই দেরাদুন স্টেশনের পাশে অনেকেই বানাচ্ছে, কিন্তু এক্সট্রাঅর্ডিনারি যেটা আমরা লক্ষ্য করেছি, ওনার কাছে লোকাল পিপল, এখানকার যারা স্থানীয় বাসিন্দা, তারা ওনার কাস্টমার। তো আমরা যারা ঘুরে বেড়াই, আমরা একটা জিনিস জানি, যেখানে লোকাল পিপলরা খাওয়া দাওয়া করে, সেখানকার কুইজিন, সেখানকার সবচাইতে ভালো কুইজিনগুলোর মধ্যে হয়। সেই কাছেই ওনার কাছে আবার এসছে এই বছর। এই যে এসছে, দিদি শুরু করো, পড়ো একদম, আবার কি দিদি কেমন খাচ্ছ বলো? দাদা পছন্দ? পছন্দ, ভালো হয়েছে। এই টেস্টটা আমি কিন্তু কলকাতায় পাইনি, এই জিনিসটা আমি অনেকদিন খুঁজি। দিল্লির কোম্পানিতে যখন চাকরি করতাম 2000 সালে, তখন ওরা এরকম খাওয়াতো। তারপরে এই খুঁজে পেলাম, সেটাই পাঞ্জাবি মানুষের কাছেই আর কি। গাড়িগুলো যেখান দিয়ে ঢুকছে, ওখান থেকে 200 ফুটের মধ্যে আমাদের হচ্ছে দেরাদুন স্টেশন, তার উল্টো ফুটের রাস্তায় আমি দাঁড়িয়েছি। স্টেশন দিয়ে বেরিয়ে সোজাই রাস্তাটাই হচ্ছে এমজি রোড, সোজা চলে যাচ্ছে হচ্ছে মসৌরি, সচিবালয়, বিধানসভা ভবন আর হরিদ্বার। এই যে বোর্ড রয়েছে এইখানে, হ্যাঁ, এই রাস্তাটা ডান সোজা যে চলে যাচ্ছে, এটাই চলে যাচ্ছে প্রিন্স চক। এই রাস্তায় প্রচুর হোটেল, প্রচুর, সাথে ধর্মশালা। আগে থেকে বুক করলেও হবে, নাহলে এসে ইনস্ট্যান্ট বুক করলে 500 থেকে 4000 5000 রেঞ্জের মধ্যে প্রচুর ধরনের থাকার এখানে অপশান আছে। চেষ্টা করব যত বেশি সংখ্যক ফোন নাম্বার দিয়ে দেওয়া যায় আমার ডিসক্রিপশান বক্সে, আর বাদ বাকি দেখাচ্ছি। আর অ্যাক্টিভিটি করার জন্য, মানে আপনি যদি দেরাদুন থেকে কোনো স্কুটি কিংবা বাইক নিয়ে ঘুরতে চান, এরকম দেখতে পাবেন এই যে বাইক পয়েন্ট, সব স্টেশনের উল্টো দিকে রয়েছে। এখান থেকে আপনি ভাড়া নিয়ে নিন প্রতিদিন হিসাবে। দেরাদুন স্টেশন থেকে বেরিয়ে গান্ধী রোডে আসার পরে ডান দিকের রাস্তাটাই সোজা চলে যাচ্ছে প্রিন্স চকের দিকে। এখানে যে বোর্ডে মেনশন করা রয়েছে মসৌরি
সচিবালয়, হরিদ্বার বিধানসভা, এইখান দিয়ে মিনিট 5 হাঁটলেই প্রিন্স চক, পুরো রাস্তাটাই হোটেলে ভর্তি। ডান দিকে বাঁ দিকে গলি ঢুকে যাচ্ছে, তার মধ্যেও হোটেল ধর্মশালা রয়েছে। নিজের পছন্দ মতো হোটেল নেওয়ার থেকে যাও। শ্রী দিগম্বর জৈন প্রজাপতি মন্দির এবং জৈন ভবন, এইখানে বিশাল প্রপার্টি, জৈনদের ধর্মশালা। হ্যাঁ, সরাসরি এসে এখানেও থাকা যাবে সস্তার মধ্যে। এখানেও এসি, নন এসি, ডরমেটারি সমস্ত ধরনের ঘর পাওয়া যায়। বুক করার দরকার নেই, সরাসরি আসলে আশা করি ঘর পাওয়া যায়। দেরাদুনে প্রচুর থাকার জায়গা। আমরা তো 8 মাসের মধ্যে 2 বার হলো, কোথাও কোনো অসুবিধা হচ্ছে না। গুড মর্নিং, কেমন আছেন? আজকে না 2 তারিখ, 2/6/2025 সোমবার। আমরা এখন রয়েছি ল্যান্সডাউন প্যারেড গ্রাউন্ডের সামনে। এখান থেকে এই যে আমাদের বাস, এই বাস ছাড়বে, এটা যোশীমঠের বাস। একটাই বাস দেরাদুন থেকে, 1000 টাকা ভাড়া। অনলাইনে বুকিং করা যায়। আমরা আগে বুকিং করে নিয়েছিলাম 6টা সিট, কিন্তু সবচাইতে দুঃখের কি বলবো আর কি, ওয়েদারটা কিন্তু খুব খারাপ হয়ে গেল। হাই অল্টিটিউডে যাব আমরা, যোশীমঠ তো যাচ্ছি না, যোশীমঠের আগে হেলাং বলে একটা জায়গায় আমরা নামবো। ওখান থেকে আবার গাড়ি চেঞ্জ করে আমাদের যেতে হবে উর্গাম ভ্যালি, দেবগ্রাম। আজকে আমাদের নাইট স্টে। রাস্তায় দেখা হচ্ছে, বাদবাকি সব দেখাচ্ছি। এখন আমরা 3 ধারা বলে একটা জায়গাতে দাঁড়িয়েছে। এখন বাজে হচ্ছে 11টা 10। ওই 11টা নাগাদ আমাদের বাস এখানে এসে পৌঁছালো। মানে দেবপ্রয়াগ থেকে, এইখান দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে দেবপ্রয়াগ থেকে কিলোমিটার 10-এর আগে হচ্ছে 3 ধারা বলে জায়গাটা। এখানে আমরা সকালে জল খাবার খেলাম, আলু পরোটা, ডাল, একটু দই দিয়েছিল, ওই 80 টাকা মতো দাম দিল। ভালো খাবার। আপাতত লম্বা জার্নি, বিকেল 4টের মধ্যে আমরা হেলাং পৌঁছে যাব। ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। আপাতত 281 কিলোমিটার রাস্তা পেরিয়ে এই হেলাংয়ে আমরা নেমেছি। বাস আমাদের নামিয়ে দিয়ে চলে গেছে। এখানে সবাই একটু চা খাওয়া হচ্ছে। একটা গাড়িকে ডাকা হয়েছে। এই যে উল্টো দিকের সুমোটা দাঁড়িয়ে রয়েছে, এই সুমোটা করে আমরা আপাতত দেবগ্রামে যাব। আচ্ছা, দেবগ্রাম মানে হচ্ছে উর্গম ভ্যালির বিশেষত্ব হচ্ছে ওখানে পঞ্চম কেদার, কল্পেশ্বর কেদার ওখানে অবস্থান করে। আগামীকাল আমরা কল্পেশ্বর মহাদেব দর্শন করে ওখানে পুজো দেব। তারপরের দিন আমরা রুদ্রনাথের পথে বেরোবো। ও, উর্গম যাওয়ার পথে কি জিনিস দেখতে পেলাম! চোখের সামনে নন্দাদেবী পিক একদম ক্লিয়ার, পরিষ্কার চকচক করছে। ওহ, কি অদ্ভুত সুন্দর! ये नंदा देवी हो गया ना भैया, बड़ा वाला? डाय कौन सी है? सरस्वती पर्वत ना। ओ, बहुत श्री शरीरम पुरन्मौले कल्लोलिनी चारु गंगा लसत भाल भालेन्द्र कंठी भुजंगा। অদ্ভুত একটা অনুভূতি। সন্ধ্যা হয়েছে উর্গাম ভ্যালিতে। একদিকে মন্ত্রোচ্চারণ হচ্ছে, ঠাকুরমশাই মন্ত্র পাঠ করছেন। অদ্ভুত একটা নিস্তব্ধতা, সারা পাহাড় জুড়ে যেন মন্ত্রগুলো ছড়িয়ে পড়ছে। অদ্ভুত সুন্দর লাগলো, অদ্ভুত অনুভূতি, সুন্দর, খুব সুন্দর। এই মুহূর্তে না
আমরা রয়েছি উর্গম গ্রামের, উর্গম ভ্যালির উর্গম গ্রামে আমরা রয়েছি। একদম ধ্যানবদ্রী মন্দিরের পাশেই আমাদের এই গারোয়ালি হোমস্টে, একদম 100% হোমস্টে, মানে সিকিমের পশ্চিমবঙ্গের মতো না যে বাঙালিরা নিয়ে হোমস্টে চালাচ্ছে। সিস্টেম হচ্ছে সারা মাস এই ঘরটা ভাড়া নিয়েও থাকা যায়। আচ্ছা, একদম বেসিক যেরকম নেপালে হয় কিংবা আমাদের আগে পশ্চিমবঙ্গে ছিল আজ থেকে বছর 20 আগে, এরকম একটা সাধারণ একটা ঘর। হ্যাঁ, ওনারা নিজেরা রান্না করে দেবে। এই যে এখানে একটা রান্নাঘরও করা আছে, মানে কেউ 1 মাস নিয়ে থাকছে এই বাড়িটাকে ভাড়া নিয়ে, একজন কি দুজন মানুষ, তুমি পুরো বাড়িটা নিয়ে থাকো, থেকে এখানে 1 মাস দিব্যি কাটিয়ে যাও। বিকজ এখানে অনলাইনে যারা চাকরি করে তারা সব এখানে নাকি এসে ল্যাপটপ নিয়ে দিব্যি এখানে থাকছে আর পুরো অনলাইনে চাকরি করে বেরিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, এই পাশেই হয়েছে বাথরুম, আর এখানে আজকে রাতের খাওয়া দাওয়া হচ্ছে। আচ্ছা, খাওয়ারের আজকে কি ব্যবস্থা করেছে সত্যিন্দার সিং আমাদের জন্য ব্যবস্থা করেছে। এই সরু চালের ভাত ওদের এখানেই, মানে উর্গম ভ্যালিতে ওদের নিজেদের এখানেই চাষের চাল, ডাল। আচ্ছা, আর একটা দিদি কিসের তরকারি গো দিদি এটা? আলু আর কি আছে গো? আলু আর লকি, আলু আর লাউ। হ্যাঁ, এই সবই ওরা নিজেরাই এখানে চাষ করে। আর এই 2টো ডিম, আর এখানে একটা আচার দিয়েছে। কি পুদিনা আছে, আর হচ্ছে তোমার দিদি ওই যে তোমার ওটা কি ভাঙের বীজ। হ্যাঁ, ভাঙের বীজকে ওরা পেস্ট করে এই গারোয়ালির এই আচারটা বানায়। তা ওরা সবাই খেতে বসেছে। তিনি কেমন খেলি রে? পিওর গারোয়ালি কুইজিন। আমরা শুধু একটু বাঙালি পাঞ্চ করে দিয়েছি, ডিমের ঝোলটা, তাই না? হ্যাঁ, ওটা পাঞ্চ করে দিয়েছি। দিদি খাওয়া দাওয়া ঠিক না? হ্যাঁ হ্যাঁ, কালকে দুপুরে এখান থেকে খেয়ে দিয়েই বেরোবো। হ্যাঁ, তাই তো। কল্পেশ্বরে মহাদেবকে পুজো করে এসে খেয়ে দিয়ে তারপর কালকট বেরিয়ে যাবো। আজকে তো পৌঁছেছি সন্ধ্যাবেলাতে, এই রাতের খাওয়া দাওয়াটা চলছে আমাদের। হ্যাঁ, ওখানে দাদা আর টংলো ওখানে বসেছি, ওদের টেবিলের ব্যবস্থা করা হয়েছে। আমি খাচ্ছি আমার খাবারটা, বলে এখানেই দিয়ে দিয়েছে ওরা, এনে দিব্যি বসে খাবো। ওরা স্বামী স্ত্রী সার্ভ করছে। একটা হিডেন জেম, একদম পিওর 100% গারোয়ালি একটা গ্রাম। ওদের হিন্দিটা বুঝছেও কয়েকজন খুব কষ্ট করে। এই যারাই কয়েকজন আছে হোমস্টে চালায় তারা দিব্যি বুঝছে হিন্দিটা, কিন্তু যারা বাদবাকি রয়েছে এই গ্রামের মানুষ, যেটুকুনি অল্প সময় এসে বুঝলাম, তারা হিন্দির সাথেও কিন্তু সরগরম নয়। তারা সমস্তটাই নিজেদের গারোয়ালিতেই কথাবার্তা বলছে। রাত 9:50 বাজে। খাওয়া দাওয়ার পরে একটু ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি। দুরন্ত লাগছে। এই ছোট্ট দেবগ্রামটা ওখানে টিপ 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 করে যেন জ্বলছে। হ্যাঁ, এই যে দেবগ্রামটা, এই যে দেবগ্রামটা টিপ টিপ করে জ্বলছে, এটা দেখতে না খুব ভালো লাগছে। আর এই ভুটিয়া কুত্তাগুলো কিছু দেখেছে। হ্যাঁ, ওরা না, তার কারণ হচ্ছে এই উর্গমে, দেবগ্রামে আর কি দেবগ্রাম, এই জায়গাটাতে না লিপার্ড এখানে কমন জিনিস। রাত বিরেতে ওগুলো বেরোয়, তো কোথাও আওয়াজ টাওয়াজ পেলে, জঙ্গলি প্রাণী বেরোলে ওরা কন্টিনিউ আওয়াজ করে। পিছনে চারটা ডুবে গেছে, খুব জোর চেল্লাচ্ছে। হ্যাঁ, পালিয়ে আসছে, ভয় পেয়েছে, কিছু দেখেছে। হ্যাঁ, আমি তো উপরে ব্যালকনিতে দাঁড়িয়ে করছি। এটা আনন্দ, দারুণ ভালো লাগে। এই রোমাঞ্চটাই তো মূল। আকাশে তারা মোবাইলেও তো ভালো আসে নাকি, DSLR লাগাইনি, ঠান্ডা লাগছে। ঘরে যাব। গুড নাইট, কালকে দেখা হচ্ছে। সকাল এখন 8টা বাজে। গুড মর্নিং, সবাই ভালো আছেন তো? ঝকঝকে আকাশ। আমরা কল্পেশ্বর মহাদেবের দিকে যাত্রা শুরু করেছি। আমরা যে গ্রামটাতে আছি, উর্গম গ্রাম, সেখান থেকে কল্পেশ্বর কেদারের হাঁটাপথের দূরত্ব 2 থেকে 2.5 কিলোমিটার। আগামীকাল থেকে আমাদের প্রপার ট্রেক যাকে বলা হয়, সেই ট্রেক শুরু হচ্ছে। তার আগে এটা বলে নিতে পারে যায় যে একটা অ্যাক্লোমাইজেশন ওয়াক হচ্ছে আর কি, 2.5 কিলোমিটার হেঁটে নেব। দাদা ওই সামনে যাচ্ছে নীল গেঞ্জি পরে, আর এখানে সামনে শ্বেতা, তিন্নি, দিদি, টংলু হেঁটে চলেছে। এটা সুন্দর একটা গ্রাম, চমৎকার গ্রাম একটা, দেখবার মতো।
চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। ওই পিছন দিক থেকে হেঁটে আসলাম। এই হচ্ছে উরগাম ভ্যালি। এই উরগাম ভ্যালিতে অবস্থিত উরগাম গ্রামে আমরা আছি। আর এই সামনের যে গ্রামটা দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে দেবগ্রাম। ওর গ্রামের পাশের রাস্তা দিয়েই হেঁটে আমরা এগিয়ে যাব কল্পেশ্বর মহাদেবের দিকে। আপাতত দেবগ্রাম মানে উরগাম ভ্যালির যে আর একটা গ্রাম, ওই যে দূর থেকে দেখালাম যে সুন্দর গ্রামটা দেবগ্রাম, এই দেবগ্রামে এসে পৌঁছালাম। দেবগ্রাম এইখানে যে 5টা গ্রাম আছে তার মধ্যে অন্যতম আর্থিকভাবে সচ্ছল একটা গ্রাম আর কি। এখানকার বাড়িঘরগুলো দেখে যেটুকুনি ধারণা করা যাচ্ছে। এই যে রাস্তা ওরা হেঁটে যাচ্ছে, ওখান দিয়ে আর কিলোমিটার খানেক হাঁটলেই বোধহয় পৌঁছে যাব কল্পেশ্বর মন্দিরে। আমাদের হাঁটার গতিবেগ তো দেখতেই পেলেন যে কি গতিবেগে আমরা হাঁটছি। 45 মিনিট, 9:45 বাজে। 45 মিনিটের মধ্যে আমরা কল্পেশ্বর মহাদেব দর্শনে চলে এসেছি, কল্পেশ্বর মন্দিরে। এই যে ব্রিজটা পেরিয়ে ওই যে বাঁদিকে দেখা যাচ্ছে টিনের ছাউনিগুলো, ওটাই হচ্ছে কল্পেশ্বর মহাদেবের পঞ্চম কেদার কল্পেশ্বর মহাদেব মন্দির। আচ্ছা, এখানে একটা কিছু তথ্য দিয়ে দিই। সেটা হচ্ছে যে কল্পেশ্বর কেদার এমন একটা কেদার, একমাত্র কেদার যেটা সারা বছর খোলা থাকে। হ্যাঁ, যেটা সারা বছর খোলা থাকে। এই যে কল্পগঙ্গা নদী বয়ে চলেছে, এই যে ওই যে স্ট্রিমটা আসছে, সব ছবি তুলছে স্ট্রিমের ওখানে দাঁড়িয়ে। এই সোজা চলে একদমে অলকানন্দাতে গিয়ে মিশছে। হ্যাঁ, এই যে হচ্ছে কল্পেশ্বর মহাদেবের মন্দিরে ওঠার সিঁড়ি শুরু হচ্ছে, শখানেক সিঁড়ি আছে। আচ্ছা, আমরা যেহেতু উরগাম গ্রামে রয়েছি, আমাদের বেশ কিছুটা হাঁটতে হয়েছে। নালে মূলত যারা রুদ্রনাথ ট্রেকে যায় তারাই এখানে এই পথ দিয়ে যায়, তারাই একদিন এখানে স্টে করে। আর না হলে সবাই যারা আছে চারধাম যাত্রায় বেরোচ্ছে তারা ওই হেলাং থেকে গাড়ি ভাড়া করে নিয়ে এই পথে চলে আসছে, দিনের দিন করে আবার ফেরত চলে যাচ্ছে। বয়স্ক মানুষদের জন্য, বয়স্ক মানুষরা তো আসছেন, যদি সেরকম কেউ থাকেন তাকে ধরে ধরে আস্তে আস্তে ওঠালেই হবে, একটু সময় নিয়ে পৌঁছে যেতে পারবে। বয়স্ক মানুষরাও পৌঁছে যেতে পারবে। হয়তো একটু কষ্ট হবে, যারা একটু ভারী চেহারা, কিন্তু কল্পেশ্বর মহাদেবের দর্শন কিন্তু করানো যাবে। ভুল বললাম আমি, খুব সামান্যই সিঁড়ি, অল্প কটা সিঁড়ি, আর বাদ বাকি এরকম ঢালাই রাস্তা উঠে যাচ্ছে। বয়স্ক মানুষদের নিয়ে আপনারা দিব্যি আসতে পারবেন। একটু ধরে হাতে একটা ওয়াকিং স্টিক কিংবা লাঠি দিয়ে দিলে দিব্যি ওনাদেরকে হাঁটিয়ে হাঁটিয়ে আপনারা নিয়ে আসতে পারবেন। এখান থেকে না হ্যাঙ্গিং ব্রিজটা সুন্দর লাগছে, চমৎকার। এই যে মন্দিরের তোরণ, এইখান দিয়ে আমরা প্রবেশ করছি কল্পেশ্বর মহাদেব। হর হর মহাদেব, জয় ভোলে বাবা, শিব শম্ভু শঙ্কর ভোলেনাথ কি জয়। এই দাদা চটি ছেড়ে চলে এসছে। বড় তোরণ গেট, মেজ তোরণ গেট, আর ওই একটা একটু নাড়িয়ে দিই ছোট তোরণ গেট। ওই যে সামনে কল্পেশ্বর মহাদেবের মন্দির। এই নিয়ে আমরা 3 নম্বর কেদারে পৌঁছালাম। 2017 সালে কেদারনাথ তুঙ্গনাথ করেছি, এবছর লক্ষ্য কল্পেশ্বর মহাদেব আর রুদ্রনাথ করা। আপাতত কল্পেশ্বরে পৌঁছালাম, ভোলে বাবাকে একটু প্রণাম করে নিই। তো তরুণ গেট দিয়ে ঢোকবার পরেই এখানে এই যে ভোলে বাবার নন্দী মহারাজ রয়েছে, আর এই বাঁদিকে প্রসাদ কাউন্টার, মানে পুজো দেওয়ার জন্য যে প্রসাদ, সেখান থেকে চালান কাটাতে হবে। কত করে দিদি দাম? 150 টাকা, 100 টাকা আর 200 টাকা, এই হচ্ছে মূল্য। তুমি হ্যাঁ নিয়ে নাও না, এটা 200 টাকা তো। হ্যাঁ দিদি এটা তোমার 200 টাকার, তার একটা 200 টাকা নিয়ে নাও। আবার তো রুদ্রনাথের ওখানে নিয়ে যাওয়াটাও তো ব্যাপার না। ঠিক আছে, না একটাতেই হয়ে যাবে। চলো এবার এই নিয়ে, এবার এই হচ্ছে কল্পেশ্বর মন্দিরে প্রবেশ পথ। এইটা হচ্ছে পূজারি যারা আসেন আর কি,
তারা এখানে থাকেন, তাদের আবাসিক ঘর এটা। মূলত নেগি সম্প্রদায়ের মানুষরা এখানকার পূজারী হন। এই যে পাশ দিয়ে বয়ে চলেছে কল্পগঙ্গা। প্রত্যেক কটা কেদারের না প্রাকৃতিকগতভাবে অবস্থানটা একটা অসাধারণ জায়গা। এটা হচ্ছে এর সবচাইতে বড় জিনিস। ভোলে বাবার কাছে এসছিস বাবাই? প্রিয় ভোলে বাবা, যাও। ওদের পুজো দেওয়া শেষ হলো, জায়গা করে দেখাই। এইখানে না যজ্ঞের ব্যবস্থা রয়েছে, উনি যজ্ঞ করাতে পারবেন। আপনারা নিজেরা এসে, ঠাকুরমশাই আছেন, পুরোহিত মশাই, ওনাকে দিয়ে যজ্ঞ করিয়ে নিতে পারবেন। দিদি রয়েছে, পিছন করে বেরোচ্ছে। ওই যে ছোট্ট যে দরজাটা দিয়ে সবাই বেরিয়ে আসছে, দাদা বেরোলো, ওইটাই হচ্ছে গর্ভগৃহ। যে সেটা বেরোলো, ওই গর্ভগৃহের মধ্যেই রয়েছে কল্পেশ্বর বাবা, পঞ্চম কেদার। পুজো দেওয়া হলো, খুব শান্তি পুজো দিয়ে, খুব 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 শান্তি, খুবই শান্তি। হ্যাঁ, কেউ ধাক্কাবে না, কেউ হইহল্লা করবে না, কিন্তু একটু সকাল সকাল আসতে হবে। কেননা আর এরপর থেকেই মানে 10টা-11টার পর থেকেই সব লোকজন আসা শুরু হবে, ভিড় বাড়তে থাকবে। তার কারণ হচ্ছে এখন তো চারধাম যাত্রা চলছে। এত শান্তি পুজো দিয়ে, আর সাথে এই যে কল্পগঙ্গার আওয়াজ, এই পরিবেশটাকেই অন্যরকম করে তুলেছে। দারুণ একটা প্রস্তরখণ্ড রয়েছে, সেই প্রস্তরখণ্ডের মধ্যেই সেই প্রস্তরখণ্ডটাই জটা হিসাবে প্রকাশ পেয়েছে, সেটাই ভোলে বাবার পুজো করা হয় পঞ্চম কেদার কল্পেশ্বরকে। ভালো লাগলো, সুন্দর পুজো দিয়ে খুব আনন্দ। আর সবকটা কেদারের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনাতীত। কেদারনাথ, তুঙ্গনাথ তো সুন্দর। অ্যাকচুয়ালি কেদারনাথ, তুঙ্গনাথ যখন ট্রেক করেছিলাম তখন না আমি না এইসব ব্লগ বানাতাম না, মানে ভিডিও করতাম না আর কি। তখন মূলত আমি স্টিল ফটোগ্রাফি তুলতাম। টংলুক তখন মোটে 2.5 বছর বয়স। সে তুঙ্গনাথে ওকে পিঠে বেঁধে নিয়ে গেছিলাম, আর কেদারনাথে ওকে পিঠ টুটে দিয়ে দিয়েছিলাম। দেখি এই ব্লগের মধ্যে কিছু ছবি জুড়ে দেবো কোন সেই ওই দুটো ট্রেকে। হর হর মহাদেব। আচ্ছা, মন্দির দিয়ে এই যে এই গেটটা দিয়ে প্রবেশ করার পরেই ডান দিকে রয়েছে এই হনুমানজির মন্দির, এখানে রয়েছে শিব পার্বতীর মন্দির, আর এখানে ভোলে বাবার 3টে ত্রিদেব ছোট ছোট 3টে শিবলিঙ্গ রয়েছে। আর এই হচ্ছে গণেশজির মূর্তি। আর এই হচ্ছে কল্পেশ্বর মহাদেবের গর্ভগৃহ। এর ভেতরেই প্রবেশ করে খুব শান্তি করে পুজো দেওয়া যাবে। কোনো পাণ্ডার অত্যাচার নেই, তুমি খালি হাতেও পুজো দিতে পারো, কেউ তোমাকে বলবে না যে কেন আপনি কিছু নিয়ে আসলেন না, দক্ষিণা দিন, ওসব কিছু হয় না। মানে পুজো নিবেদন ভোলে বাবাকে, সেটা খুব দারুণভাবে করা যায়। খুব আমরা প্রত্যেকে পুজো দিয়ে খুব আনন্দ পেয়েছি। চলো কালকে আমরা বেরোচ্ছি রুদ্রনাথের দিকে। পুজো দিয়ে সবচাইতে ভালো যেটা লাগলো, দক্ষিণার কোনো জুলুম নেই। ঠাকুরমশাই পুজো করিয়ে দেবেন, যেরম মনে হবে সেটা আপনারা দক্ষিণ হিসাবে দিতে পারেন, 1 টাকাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কেউ জোর জুলুম করছে না। বহু আমাদের ধর্মস্থান আছে যেখানে পাণ্ডাদের অত্যাচারে আমরা তিতিবিরক্ত, ঝাঁপিয়ে পড়ছে পয়সা দাও করে, কোনো ব্যাপার নেই। মানে পুজো মানে ঈশ্বরের কাছে নিবেদনের যে ব্যাপারটা, সেটা তো অসাধারণ আর কি। নিজের মতো করে কোনো রকম মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে পুজো দিলাম। সবথেকে বড় মিনিট 10 ধরে আমরা 5 জন মিলে ওখানে পুজো দিলাম, কেউ বিরক্ত করলো না। ঠাকুরমশাই খুব আনন্দ সহকারে আমাদের পুজো করা। এবার আমাদের ফেরার পালা। কল্পেশ্বর মহাদেবের পুজো দেওয়া আমাদের শেষ হলো। 3টে কেদারের দর্শন আমাদের হয়ে গেল। দিদি 3 কেদারের দর্শন হলো তাহলে? হ্যাঁ, কেদারনাথ, তুঙ্গনাথ আর কল্পেশ্বর, আর বাকি রইল রুদ্রনাথ আর মধ্যমহেশ্বর। আপাতত আগামীকাল লক্ষ্য আমাদের রুদ্রনাথ মন্দিরের দিকে এগিয়ে যাওয়ার ট্রেক করে। এই রকম নেমে যাচ্ছে সিঁড়িটা, নেমে এই যে বাঁক নিয়ে এই তলায় নেমে এখান দিয়ে ওই যে হ্যাঙ্গিং ব্রিজটা দেখা যাচ্ছে, এই যে হ্যাঙ্গিং ব্রিজটা, এইখান দিয়ে গিয়ে ওই গোড়া অবধি গাড়িগুলো চলে আসে। সামান্য পথ, মানে এখান থেকে মন্দিরে আসতে 100 মিটার খুব বেশি হলে 300-350 ফুট। বয়স্ক মানুষদের নিয়ে আসতে পারবেন, অসুবিধা হবে না। এই একটাই কেদার,
যেটা বয়স্ক মানুষদের নিয়ে দিব্যি আসা যায়।